একজন শিক্ষক হওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতা এবং দক্ষতা থাকতে হয়। আমি আপনাদেরকে হুবহু কিছু এমসিকিউ না দিলেও ওই যে টিচার হওয়ার জন্য যেই দক্ষতা যোগ্যতা থাকা দরকার সেগুলো যেন আপনাদের মধ্যে তৈরি হয় তার একটা বিশেষ ব্যবস্থা আমি নিব। এজন্য আমি যে অ্যাক্টিভিটিগুলো আপনাদের করতে দেই, যে টাস্কগুলো আপনাদেরকে দেই, সেগুলো ভালো মতো করেন। ধীরে ধীরে দেখবেন আপনার মধ্যে একটা এমন যোগ্যতা তৈরি হবে যা আপনি ভাবতেও পারেন নাই। বিভিন্ন মার্শাল আর্ট ছবি দেখবেন, চাইনিজ ছবি, জ্যাকি চ্যানের ছবি এসে দেখবেন যে ওরা দিয়ে বিভিন্ন কাজ করায়। ও বলে যে না, এভাবে কি মার্শাল আর্ট হয় নাকি, চিন্তা জায়গা। পরে একসময় দেখে কি না, ওই যে মাস্টার যেটা যেটা করাইছে সেটা দিয়েই তো ওর ফাইটিং স্কিল তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, অনেক সময় অনেক কিছু আমাদের কাছে বোধগম্য নাও হইতে পারে, শুধু ধৈর্যের সাথে একটু চেষ্টা করা দরকার, একটু প্র্যাকটিস করা দরকার। আশা করি আপনাদের মধ্যে ভালো একটা কোয়ালিটি তৈরি হবে। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার প্রথমেই হচ্ছে হিসাব বিজ্ঞানের অনুমান, নীতিমালা সমূহ এবং সীমাবদ্ধতা সমূহ। অনুমান কয়েকটা আছে, নীতিমালা কয়েকটা আছে এবং সীমাবদ্ধতা কয়েকটা আছে। আমি জাস্ট একটা একটা করে আলোচনা করব, বাকিগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক দিব। অনুমানের মধ্যে একটা অনুমান হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারা অনুমান। মানে আমরা ধরে নিই যে এই প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদে চলবে, বছরের পর বছর চলবে, এমন একটা অনুমান আমরা করি। এই জন্য দেখবেন যখন আমরা অবচয় ধার্য করতে যাই, একটা সম্পত্তি কিনছি এবং আমরা ধরি যে 10 বছর চলবে কোম্পানিটা, এই জন্য সম্পত্তির যে খরচটা আমরা 10 বছরে বন্টন করে দেখাই। এই যে অবচয় নিয়ে যেহেতু কথা উঠলে একটু কথা বলতেই হয়। আমরা যখন 9-10 স্টুডেন্টদেরকে পড়াই তখন আমরা তাদেরকে অবচয়ের সংজ্ঞাটা কি বলি? সম্পত্তি ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় ওইটাই অবচয়, তাই না? আচ্ছা, শাহরুখ খান যদি কোনো সম্পত্তি ব্যবহার করে মূল্য হ্রাস হয় না বৃদ্ধি পায়? তো সবসময় যে মূল্য হ্রাস হবে ব্যাপারটা এরকম না। তবে অবচয়ের এটা একটা সংজ্ঞা যে হ্যাঁ, ব্যবহারের ফলে সম্পত্তির মূল্য হ্রাস হয়। তবে একটা বেস্ট সংজ্ঞা হচ্ছে, যেটা বড় হয়েছে না আপনাদের এখন শেখানো যায়, অবচয় হচ্ছে ব্যয় বন্টনের একটা প্রক্রিয়া। কোনো সম্পদ যদি 5 বছর চলে, তো সেটার খরচ বা ক্রয় মূল্যকে আমরা 1 বছরই কেন খরচ দেখাবো? আমরা এটাকে 5 বছরই ভাগ করে দেখাবো, এটাই স্বাভাবিক। এই যে খরচটাকে 5 বছরে ভাগ করে দেখাইলাম, এটাই হচ্ছে অবচয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এই যে হিসাব বিজ্ঞানের যে অনুমান সমূহ, অনেকগুলো অনুমান আছে, তার মধ্যে একটা অনুমান আপনাদেরকে আমি বুঝাইলাম, বাকিগুলো হোমওয়ার্ক দিলাম। আশা করি আপনারা খুঁজে বের করতে পারবেন। কিভাবে খুঁজে বের করবেন? বই কিনতে হবে। তারপরে এখন তো অনলাইনে আপনারা যে গুগলে সার্চ করেন যে হিসাব বিজ্ঞানের অ্যাজাম্পশনগুলো কী কী, অনুমানগুলো কী কী, আপনার সামনে চলে আসবে। এবং গুগল এআইতে আপনি কোয়েশ্চেনও করতে পারবেন, চ্যাট জিপিটিতে কোয়েশ্চেন করতে পারবেন। এই যে দেখেন, নিজে নিজে একটা সমস্যা সমাধান করার মতো যোগ্যতাই হচ্ছে একটা শিক্ষকের মধ্যে থাকা দরকার। স্টুডেন্টরা অনেক কিছু আপনাকে জিজ্ঞাসা করবে, হয়তো ইমিডিয়েট আপনি অ্যান্সার করতে পারবেন না, পরবর্তীতে অ্যান্সার করতে হবে, আপনি হয়তো আরেকজনের কাছে খুঁজতে যাবেন। কিন্তু সবচেয়ে ভালো হবে এই যে এখন ইন্টারনেট সার্ভিস তো অ্যাভেলেবল, এখান থেকে খুঁজে বের করা, বই থেকে নিজে নিজে একটু পড়া। এই যে নিজে নিজে একটা সমস্যা সমাধানের যোগ্যতা একটা টিচারের মধ্যে থাকতে হবে। আমি আপনাদের যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, এগুলো যদি আপনারা করতে পারেন, আমি আশা করি আপনারা ভালো টিচার হতে পারবেন। তারপরে হিসাব বিজ্ঞানের যে নীতিমালা সমূহ, একটা নীতিমালা হচ্ছে ক্রয় মূল্য নীতি। অনেকগুলো আছে, তার মধ্যে একটা বলছি আর কি, ক্রয় মূল্য নীতি। আমরা যখনই কোনো একটা সম্পত্তি ক্রয় করি, আমরা আমাদের হিসাবের বইতে ক্রয় মূল্যতেই লিখি। রেওয়া মিলটা যখনই প্রস্তুত করি, ধরেন 1 লক্ষ টাকার একটা মেশিন কিনছে, আমরা 1 লক্ষ টাকাই লিখি। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী যখন করতে যাই, সম্পত্তির মূল্য থেকে অবচয়টা বাদ দিয়ে দেখাই, ওইটা ঠিক আছে। কিন্তু আমরা যখনই রেওয়া মিল প্রস্তুত করি, আমাদের হিসাবের যে বইটা, সেখানে কিন্তু আমরা সম্পত্তির যে ক্রয় মূল্য, সেই মূল্যটা কিন্তু আমরা দেখাই। আরও অনেকগুলো নীতিমালা আছে, আপনারা পড়বেন। এবং 3 নম্বর হচ্ছে সীমাবদ্ধতা। এর মধ্যে একটা সীমাবদ্ধতা হচ্ছে রক্ষণশীলতা। মুনাফা হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা কাউন্ট করি না, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা কাউন্ট করি। এটাই হচ্ছে রক্ষণশীলতা। আরও একটু বিস্তারিত ব্যাখ্যা আছে, এই মুহূর্তে বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। এগুলো আপনারা আগে থেকে পড়াশোনা করে আসছেন। যদি পড়াশোনা না করে থাকেন, বই কিনেন। বই কিনাটা টিচার হওয়ার জন্য অন্যতম একটা শর্ত। এবং ইন্টারনেট সার্চ করে খুঁজে বের করার মতো যোগ্যতা লাগবে। আমি হয়তো ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারবো, এইগুলো একসময় আপনাকে বিরক্ত করে তুলবে। কিন্তু নিজে নিজে একটা খুঁজে বের করার যোগ্যতা, এটা আপনাকে একটা মজা দিবে, একটা ইন্টারেস্ট তৈরি হবে আপনার মধ্যে। শিখার মধ্যে কিন্তু একটা মজা আছে। আশা করি আপনারা শিখার জন্য প্রস্তুত এবং শেখানোর জন্য প্রস্তুত। যদি শিখার মতো আগ্রহ না থাকে, তাহলে বেশ শিক্ষক হবেন না, শুধু শুধু শিক্ষার্থীদের জীবন নষ্ট হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আপনারা গ্যাপ শুনছেন না, GAAP, এটা ফুল মিনিং কি এটা আসতে পারে, বা এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। FASB ফুল মিনিং কি, এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। এই দুটো ফুল মিনিং কি আপনারা আমাকে যেই কমেন্ট সেকশনে সেখানে জানাবেন। এরপরে 3 নম্বর একটা টপিক বলি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IAS। এই যে IAS, এটা ফুল মিনিং কি আসতে পারে। IAS এর বিভিন্ন ধারা আছে, কোন ধারায় হিসাব বিজ্ঞানে কোন টপিকটা আলোচনা হয়েছে সেটা আপনাকে মুখস্থ করতে হবে। কিভাবে পাবেন এটা? চ্যাট জিপিটিতে সার্চ করেন, আমি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিতে চাই, IAS এর কতটা ধারা আছে, কোন ধারায় হিসাব বিজ্ঞানে কোন টপিকটা আলোচনা হয়েছে, আমাকে একটু বাংলায় বলো, ইংরেজিতে বলো না।
অনেকে আরেকটা বড় আপনাকে আমি বলি, এই যে আপনারা বড় হয়েছেন না, আপনাদের মিনিমাম ইংরেজি দক্ষতা থাকা দরকার। একেবারেই ইংরেজি কিছুই জানেন না, এটা ঠিক না ভাই। মিনিমাম ইংরেজি দক্ষতা আপনাদের মধ্যে থাকা দরকার। বিবিএ এমবিএ করে আসছেন, সবগুলো টপিক ইংরেজিতে ছিল, তবুও দেখা যায় আপনাদের মধ্যে ইংরেজি দক্ষতা নাই। একটা প্রশ্ন আমরা এক্সপ্লেন করতে পারি না, বুঝি না। ইংরেজির মিনিমাম দক্ষতা আপনার মধ্যে থাকা দরকার। তারপরে যে টপিকটা আমি বলবো, আইএফআরএস। এই আইএফআরএস এর ফুল মিনিং কি? আইএফআরএস এর ধারা কয়টা, কোন ধারায় কি কি টপিক আলোচনা হয়, এগুলো আপনারা করেন। এখন আপনি হয়তো চাইতেছেন যে আমি সব আলোচনা করি, এটা আপনার জন্য শিক্ষক হইতে কোনো সহায়ক হবে না। আপনাকে পরীক্ষায় পাস করতে মিনিমাম হেল্প করবে, ম্যাক্সিমাম হেল্পও না। যতই আলোচনা করে লাভ নাই, শিখতে হবে আপনাকে। আমি আলোচনা করতে করতে একসময় আপনি বিরক্ত হয়ে যাবেন। আমি আবারও বলি, আমি আপনাদেরকে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো করাবো, ওই এক্সারসাইজগুলো আপনাদেরকে আমি করাবো। আপনাদেরকে আমি যে টাস্কগুলো দিচ্ছি, যে পড়াগুলো দিচ্ছি, যেভাবে খুঁজে বের করতে হবে সেটা বলে দিচ্ছি, আপনারা শুধু করেন এই কাজটা। তাহলে আপনার মধ্যে একটা যোগ্যতা তৈরি হবে। এবং কোনো কিছু যদি এমন হয় যে কিছুই বুঝতে পারতেছেন, একদমই একদম আমার কাছে জিরো মনে হচ্ছে, আই উইল হেল্প ইউ, ডোন্ট ওয়ারি। কমেন্টে জানান, আপনাদের আগ্রহটা প্রকাশ করেন, কমেন্ট করেন। আপনারা তো লাইক কমেন্টও ঠিক মতো করেন না। আমি লাইক কমেন্টে ব্যবসা করছি না, জাস্ট আপনাদেরকে ফিডব্যাক বুঝাচ্ছি। যারা বিবিএ এমবিএ করছে, আপনার বিজনেস কমিউনিকেশন একটা সাবজেক্ট পড়ছেন না? সেখানে ছিল না যে সাকসেসফুল কমিউনিকেশনের একটা উপাদান হচ্ছে ফিডব্যাক, প্রতি উত্তর? মানে আমি যে কথা বলেই যাচ্ছি, আপনার কোনো ফিডব্যাক নাই। 1,000 মানুষ হয়তো ক্লাসটা দেখবে বা 10,000 মানুষ ক্লাসটা দেখবে, তাদের কোনো ফিডব্যাক নাই। টিচার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিডব্যাক। আপনি যখন টিচার হবেন, আপনি স্টুডেন্টের ফিডব্যাক চাইবেন। স্টুডেন্টরা যদি ফিডব্যাক না দেয়, আপনার কিন্তু মজা লাগবে না। তো আপনি যে টিচার, আপনার ফিডব্যাক দেওয়া শিখতে হবে। স্টুডেন্ট আপনাকে কিছু কথা বলছে, আপনাকে ফিডব্যাক দিতে হবে। এইখানেও ফিডব্যাকটা দেন। এই ক্লাসগুলো বিভিন্ন ক্লাসমেটদের সাথে শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। যারা শিক্ষক নিবন্ধনে যে কোর্স করতে চায় বা শিখতে চায়, সেখানে শেয়ার করেন। এই ফিডব্যাকটা আপনারা আমাকে দেন, তাহলে আপনাদের আমি আগ্রহটা আমি দেখতে পাবো। যত বেশি আপনাদের আগ্রহ আমি দেখতে পাবো, তত বেটার সার্ভিস আপনাদেরকে আমি দিতে পারবো। দেখবেন না, স্টেডিয়ামের মধ্যে যত চেয়ারিং হয়, খেলোয়াড়রা তত আগ্রহী হয়ে ওঠে, আরো ভালো খেলে। তো আপনাদের চেয়ারিংটা তো থাকতে হবে। তো এই ব্যাপারটা আশা করি আপনাদের মধ্যে তৈরি হবে। এরপরে হিসাব বিজ্ঞানের যে পেশা, এই পেশা নিয়ে কোয়েশ্চেন হতে পারে। পাবলিক অ্যাকাউন্টিং, প্রাইভেট অ্যাকাউন্টিং, পাবলিক অ্যাকাউন্টিংয়ে কী কী টপিক আছে, প্রাইভেট অ্যাকাউন্টিংয়ে কী কী টপিক আছে, এই টপিকগুলো আপনারা জাস্ট চ্যাট জিপিটিতে সার্চ করেন, জেমিনিতে সার্চ করেন, এআইতে সার্চ করেন, পাবলিক অ্যাকাউন্টিংয়ে কী কী টপিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এইগুলো কীভাবে কাজ করে, কোন কোন পেশা আছে, এইগুলা আপনাদের প্রথমত বই কেনা দরকার। অনলাইনে কিভাবে সার্চ করে খুঁজে বের করতে হয় সেটাও শেখা দরকার। এই যে আমি প্রথমে একটা ক্লাস দিচ্ছি না, গাইডলাইন ক্লাস 1, এই যে গাইডলাইন ক্লাস 2। অনেকে ক্লাস 1-এর পরে ক্লাস 2 খুঁজে পায় না। তার ভাই শিক্ষক হওয়ার দরকারই নেই, যে ক্লাস 1-এর পরে ক্লাস 2টা খুঁজে বের করতে পারে না। তাহলে আমি কেন বললাম এই মন্দ কথাটা, যে তার শিক্ষক হওয়ার দরকারই নেই? একটা স্টুডেন্ট তাকে কিছু জিজ্ঞাসা করবে, সে তো খুঁজেই বের করতে পারবে না। এই যোগ্যতাটা থাকতে হবে আপনার মধ্যে। এই যে যে টপিকগুলো বলতেছে, সেগুলো ইন্টারনেট থেকে অ্যান্সার সব কিছু পাওয়া যায়। অ্যান্সারগুলো খুঁজে বের করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের যে বইগুলো আছে, সেখান থেকে আপনারা একটু কালেক্ট করেন, একটু প্র্যাকটিস করেন। বাজারে যে এমসিকিউর বইগুলো আছে শিক্ষক নিবন্ধনে, সেগুলো কালেক্ট করেন, একটু পড়েন। পড়তে বসলে একটু মজা পাবেন। আমি শুধু গাইডলাইন্স দিই, পড়াশোনা আপনারা করেন। এবং বিশেষ পেড কোর্সের আয়োজন আছে, সেখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন। ইনশাআল্লাহ আমি 3 নম্বর ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।